আই এম সরি মাহিরা, আমি ইচ্ছে করে করিনি। বলতে বলতে আলভি হাত বাড়িয়ে মিষ্টিকে তুলতে যায়। মিষ্টি মুখ ফিরিয়ে নিয়ে বলে, অযথা মিথ্যে আদিক্ষেতা করতে হবে না। কাল রাতে ওই জানোয়ারটার মাথা ফাটাতে না পারলে এর চেয়েও খারাপ অবস্থা হতো। ঘাড় তেরামি, এখনো তেজ 1 ইঞ্চিও কমেনি দেখছি। তোমার তেজ কি করে কমাতে হয় আলভি ওয়াহিদের ভালো করে জানা আছে। হাত ছাড়তে ছাড়তে আলভি তানজিলকে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। গাড়ির দিকে তাকিয়ে মিষ্টি মনে মনে আওড়ায়, অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। মারিয়া, মিম, লিজা, সুমি আর আলভি মিলে মিষ্টির জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। আজ বাদে কাল মিষ্টির জন্মদিন। প্রত্যেক বছর ঘুরে ফিরে এই দিনটি আসে, তবে মিষ্টি এবছর তার জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড। মনে মনে আলভির কাছে বিশেষ কিছু পাওয়ার ইচ্ছা জাগলো। এই হাবাগোবা, কাল আমার জন্মদিনে তুই আমাকে স্পেশাল কিছু দিবি না? আমার কাছে টাকা নেই, 200 টাকা ছিল, তোর জন্য কেক কিনবে, সেখানে দিতে হয়েছে। আমি আর কিছু দিতে পারবো না। আলভির কথা শুনে মিষ্টির হাঁটা বন্ধ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, তুই মজা করছিস? আরে বোন দেখ, আমি তো আগে জানতাম না যে তোর জন্মদিন কাল। আগে বলে রাখলে তো টিফিনের টাকা জমিয়ে রাখতাম। আমার কাছে মাত্র 200 টাকা ছিল, কি করব বল? তুই মন খারাপ করিস না, আমি কয়েকদিনের মধ্যে টাকা জমিয়ে তোর জন্য গিফট কিনে আনবো। কি চাই তোর বল? মিষ্টি কথা না বলে ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে আলভির হাতে দিয়ে বলল, আমার কাছে এই টাকাটাই ছিল, ভাবছি তুই গিফট দিলে রিটার্ন কিছু দিব তোকে। এখন ধর এখানে 100 টাকা আছে, আরও 10-20 টাকা ম্যানেজ করে আমার জন্য নিজে পছন্দ করে একটা পায়েল আনিস। আলভির প্রথমে নিতে চাইল না, পরে মিষ্টির জোরাজোরিতে নিতে বাধ্য হলো। পরের দিন মিষ্টি একটু সেজে গুজে আলভিদের বাড়ি চলে আসলো। সেখানে আগে থেকেই মারিয়া, মিম, লিজা, সম্মি অপেক্ষা করছে। আলভির রুমটা তারা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। রুমটা খুব বেশি বড় নয়, একটি খাট, একটি ড্রেসিং টেবিল আর আলভির পড়ার টেবিল দিয়ে ছোট্ট রুমটি ভরাট করা। পড়ার টেবিলের উপর ছোটখাটো আধা পাউন্ডের একটি চকলেট কেক রাখা। মিষ্টি কেকের দিকে চোখ বোলাতেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কেকের গায়ে ছোট ছোট অক্ষরে লেখা হ্যাপি বার্থডে আলভি বো। উফ, কি লজ্জাজনক ব্যাপার। মিষ্টি লজ্জা চাহনিতে আলভির দিকে তাকালো। আলভি মিষ্টির লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে চোখ টিপ দিল। বেশ, মিষ্টি লজ্জায় চোখ বন্ধ করে নিল। তোরা ভাই পরে লজ্জা পাস, কেকটা কাট, আমার জিভে পানি এসে আবার শুকিয়েও যাচ্ছে। সুমির কথা শুনে সবাই হেসে দিল। তারপর কেক কাটা শুরু করলো। মিষ্টি প্রথমে আলভিকে খাইয়ে দিল, তারপর বাকি সবাইকে খাইয়ে দিল। আলভি সুরেলা কণ্ঠে গান ধরল, অন্ধকার ঘরে কাগজে টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির তলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখে দিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়, নিকশ কালোয় আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জালি আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। গান শেষে আলভি বুক পকেট থেকে একটা নূপুর বের করে মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সযত্নে মিষ্টির পা নিজের কোলের উপর রেখে আলতো হাতে মিষ্টির পায়ে পায়েল পরিয়ে দেয়। আলভির স্পর্শ পেয়ে মিষ্টির চোখ বন্ধ করে নিল, গা ভাসিয়ে দিল অনুভূতির জোয়ারে। মিষ্টি শোন। কি বল? পায়েলটার দাম 80 টাকা নিয়েছে, বাকি 20 টাকা আমি খেয়ে ফেলেছি। চোর হইলেও ইমানদার আসছিস। আলভি নিচে তাকিয়ে মাথা চুলকালো। বর্তমান সবই তো ঠিকঠাক, তবে বিচ্ছেদের কারণটা কি? সুমা গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, সেসব পরে আরেকদিন শুনিস, আগে চল ভার্সিটি যেতে হবে। বই গোছাতে গোছাতে মিষ্টি সুমাকে তাড়া দিল। এ কি, সুতো নিচ্ছিস কেন ব্যাগে? সুমা অবাক হয়ে শুধালো, কাজ আছে, তুই বুঝবি না। হাতের ইশারায় একটি রিক্সা ডেকে সুমাকে রিক্সা উঠিয়ে দিল মিষ্টি।
কি রে, তুই উঠলি না যে? আমার একটি কাজ আছে, তুই চলে যা, আমি হেঁটে আসছি। আচ্ছা, সাবধানে কাজ শেষ করে চলে আসিস। যাচ্ছি তাহলে। সোমাকে বিদায় দিয়ে মিষ্টি হেঁটে হেঁটে কিছু দূর এগিয়ে এলো। সামনে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসলো। কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় এই গাব গাছটা চোখে পড়ে মিষ্টির। কিছুদিন ধরে দেখছিল গাবের ফুল মাটিতে বিছিয়ে পড়ে আছে অবহেলায়, তাই আজ সাথে করে সুতো নিয়ে এসেছে। গাবতলায় বসে মালা গাঁথবে। মানুষ কত রকম ফুল প্রেমী হয়, গোলাপ, হাসনাহেনা, বেলি, বকুল। বিশেষ করে এইসব ফুলের প্রতি মেয়েদের কোমল মন দুর্বল, কিন্তু এইসব ফুলকে ছাড়িয়ে মিষ্টির মনের কোমল জায়গা জুড়ে আছে গাবের ফুল। তারও অবশ্য কারণ আছে। একদিন মিষ্টি আলভির কাছে ফুলের বায়না ধরেছিল। যেহেতু স্টুডেন্ট মানুষ, ফুল কেনার মতো হাতে টাকা ছিল না, যাই ছিল গঞ্জে যাওয়া আসার ভরাতেই চলে যেত। তাই বুদ্ধি করে আলভি তাদের গাব গাছের ফুল দিয়ে মালা গেঁথে আনলো মিষ্টির জন্য। মালাটা খুব সুন্দর হয়েছিল। মিষ্টিও মালাটাকে যত্ন করে খোপায় বেঁধে রেখেছিল সারাদিন। কথাগুলো মনে পড়ে আনমনে হাসলো মিষ্টি। মালা গেঁথে একটি মালা গলায় পরে নিল, আর একটি মালা গেঁথে মাথায় টিকলির মতো করে বেঁধে নিল। হাতে চুড়িও বানালো। এরপর মন চাইলো কানের দুল বানাতে, কিন্তু কানে লাগাবে কি করে? তারপর বুদ্ধি করে আগে থেকে পড়ে থাকা কানের দুলের সাথে বেঁধে দিল। দূর থেকে একটি প্রাইভেট কার থেকে সূক্ষ্ম দৃষ্টিতে মিষ্টির বাচ্চামো দেখছে এক জোড়া চোখ। এই যে মাটিতে পড়ে থাকা অযত্নের অবহেলায় ফুলগুলো যেন মিষ্টির ছোঁয়ায় আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ফুলগুলো গায়ে জড়িয়ে মিষ্টি মুচকে হাসছে, তার সাথে অজান্তেই ঠোঁটে হাসি ধরা দিচ্ছে আড়ালে চেয়ে থাকা চোখ জোড়ার মালিকের। মিষ্টি আবার ব্যস্ত হাতে আরেকটি মালা গাঁথা শুরু করলো। হঠাৎ মিষ্টির হাতে সুচ ফুটে গেল। দুই ঠোঁটের ফাঁক গলে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, আহ। গাড়িতে থাকা মালিকের বুকটা ধক করে উঠল। সুচটা যেন তার বুকেই বিঁধল। ব্যস্ত পায়ে গাড়ি থেকে নেমে মিষ্টির সামনে এসে বসলো। কোনো কথা বলার সুযোগ না দিয়েই আঙুল মুখে দিয়ে রক্ত চুষে নিল। কি করছেন কি আলভি ওয়াহিদ? মিষ্টির কথায় আলভি হুঁশে ফিরল। ঝাড়ি মেরে সরিয়ে দিল মিষ্টির হাত। অতঃপর কণ্ঠনালী গাঢ় করে বলল, এই নে, কি পড়েছো এসব? গাব গাছের বেতনির মতো লাগছে। ছি, যেমন নোংরা মনের মেয়ে তুমি, তেমন তোমার পছন্দ। কথা শুনে বলতে বলতে মিষ্টির মালাগুলো টেনে ছিঁড়ে ফেললো। জোরে টানার কারণে মিষ্টি অবশ্য ব্যথাও পেল, কিন্তু আলভি সেদিকে ভ্রুক্ষেপ করলো না। কষ্টে মিষ্টির বুকটা ফেটে যাচ্ছে। আলভি বদলে গেছে, সাথে তার পছন্দও বদলে গেছে। বদলাবেই না কেন? তখন আলভি ছিল শূন্য পকেটের মাঝে, আজ তার কত টাকা পয়সা আছে। এখন কি আর এই তুচ্ছ ফুলের মূল্য দেবে? মিষ্টি এই মুহূর্তে আলভিকে কড়া গলায় কিছু বলতে পারল না, কণ্ঠ রোধ করে গলা চেপে আসলো। কথা না বাড়িয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল মিষ্টি। আলভি উদাস চোখে চেয়ে থাকে সেদিক পানে। গাবতলিতে বিছিয়ে থাকা ফুলগুলোর উপর হাঁটু গেড়ে বসে পড়ে। এক মুঠো ফুল হাতে তুলে নিয়ে চিৎকার করে বলে ওঠে, সেদিন তোর ওই ফুল বাঁধা খোপায় থমকেছিলাম, আজ নতুন করে আবারও আমার গন্তব্য থমকে গেল তোর তুমিতে মুগ্ধ হয়ে। কয়েকদিন ধরে বাড়িওয়ালা খুব বিরক্ত করছে। 2 মাসের ভাড়া বাকি। এ মাসে যদি না দিতে পারে তবে বলেছে অন্য কোথাও বাসা দেখতে। সুমা আর মিষ্টি দুজনেই অনাথ। খুব কষ্ট করে টিউশন পড়িয়ে নিজেদের পড়ার খরচ চালায়। তার মধ্যে বাড়ি ভাড়ার টাকাটা ম্যানেজ করতে হিমশিম খেতে হয়। সামনে ফাইনাল এক্সাম, ফর্ম ফিল আপের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। বাড়িওয়ালাও বারবার শাসিয়ে যাচ্ছে। 2 বান্ধবী কি করবে বুঝতে পারছে না। সুমা পান্তা ভাতের থালাটা মিষ্টির সামনে দিয়ে বলে, তাড়াতাড়ি নাস্তা করে নে, চাল শেষ আজকেই। কাল চাল না কিনতে পারলে না খেয়ে থাকতে হবে। মিষ্টি ভাতের থালা দিকে তাকালো। কালকের বেঁচে যাওয়া ভাতে পানি ঢেলে রেখেছিল সুমা, তার মধ্যে একটা পেঁয়াজ আর মরিচ নিয়ে দুজনেই তৃপ্তি করে খেলো। তারপর ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। কিছু ভেবেছিস? সুমার কণ্ঠে অসত্য স্পষ্ট। মাথায় আসছে না। আমি ফাইনালটা দেব না মিষ্টি। 1 বছর গ্যাপ গেলে তেমন কিচ্ছু হবে না। পাগল হয়েছিস তুই? একদম চিন্তা করবি না, একটা ব্যবস্থা ঠিক হবে। আমি কোনো পথ দেখছি না মিষ্টি। আছে একটা পথ। কি? আমার কানের দুলগুলো বিক্রি করে দিব। কিন্তু এটা তো তোর খুব প্রিয়। তোর বাদ দে তো, মানুষ বেঁচে নেই, স্মৃতি দিয়ে কি হবে? তার চেয়ে ভালো কাজে লাগাই। মিষ্টির স্বর্ণকারের দোকানে গিয়ে কানের দুলগুলো বিক্রি করে নিল। বিনিময়ে পেল 22,000 টাকা। মনে মনে হিসাব কষিয়ে নিল বাড়িওয়ালা 3 মাসের ভাড়া 12,000 টাকা আর 8,000 টাকা দুজনের ফর্ম ফিল আপের জন্য লাগবে। বাকি 2,000 টাকা দিয়ে টুকটাক বাজার করে নেবে। টাকাগুলো হিসাব করতে করতে দোকান থেকে বেরোলো মিষ্টি। হঠাৎ কোথা থেকে যেন সিসকে চোর এসে টান দিয়ে মিষ্টির হাতের টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেল। চোখের পলকে চোর উধাও, মিষ্টি কোথায় খুঁজবে দিশেহারা হয়ে গেল। ধাপ করে বসে পড়লো রাস্তায়। দাদিজানের শেষ স্মৃতি বিক্রি করে দিল অভাবে পড়ে, আর সেই অভাবের টাকা চুরি করে নিল আরেকজন। শেষ আশাটুকুও নিভে গেল। এখন কিভাবে পরীক্ষা দিবে সেই ভেবেই কান্নায় ভেঙে পড়ল। দূরে টঙের দোকানে দাঁড়িয়ে পুরো বিষয়টা নজরবন্দি করছে আলভি। মাঝে মাঝে সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে দীর্ঘশ্বাস। বাসায় এসে মিষ্টি সুমাকে জড়িয়ে ধরে খেতে দিল। শেষ আশাটুকুও নিভে গেল রে সুমা। সুমা আতকে উঠে বলল, কি হয়েছে মিষ্টি? মিষ্টি মুমূর্ষু কণ্ঠে উত্তর দিল,
দুলগুলো বিক্রি করে যেই টাকা পেয়েছিলাম চুরি হয়ে গিয়েছে। মিষ্টির কান্নায় সুমাও ভেঙে পড়ল। সত্যি টাকার অভাব যে সবচেয়ে জঘন্য অভিজ্ঞতা একটা মানুষের জীবনে। যার টাকা নেই সে ঠিকই প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, তার বেঁচে থাকা হয় দুর্বিষহ। চাচি আর কয়েকটা দিন সময় দিন, আপনার ভাড়া দিয়ে দিব। আপনাকে তো বললাম টাকা চুরি হয়ে গিয়েছে। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে মিহি কণ্ঠে বলল মিষ্টি। ভদ্র মহিলার মুখ ভর্তি পান, গাল মুখ বাঁকা করে দাঁত দিয়ে চিবিয়ে যাচ্ছে। পানের লাল পানি গালে বেয়ে বেরিয়ে এসেছে মুখের বহির্ভাগে। ভদ্রমহিলা বাম হাত দিয়ে পানিটুকু মুছে বাজখাই গলায় চেঁচাতে চেঁচাতে বলল, দেখো মাইয়া, এত চুরি টুরির কথা আমারে হুনাইতে আইও না। আমার ভাড়া লাগবো, ভাড়া দিবা, না দিতে পারলে বিদায় হইবা। তবে যাওয়ার আগে আমার 3 মাসের ভাড়া দিয়া যাইবা যেমনে পারো, নইলে পুলিশে দিমু এই কইয়া রাখলাম। গায়ে গতরে তো ভালোই দেখা যায়, লাগলে শৈল বেচ্চা আমার ভাড়া শোধ কইরা যাইবা। মহিলার কথায় সুমা রেগে গিয়ে ধাক্কা মেরে বসলো। রাগ জেদের সংমিশ্রণে বলল, যেখান থেকে পারি ভাড়া দিব। তোর ভাড়া পেলেই তো হয়েছে না, একদম আজে বাজে কথা বলবি তো কাল টেনে ছিঁড়ে ফেলবো। আরো কিছু বলতে যাবে মিষ্টি সুমাকে বাধা দিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন চাচি, ওর মাথা ঠিক নেই। আমাকে আর 3 দিন সময় দিন, টাকা দিয়ে দিব। মহিলাটি রাগে গজগজ করতে করতে বলল, 3 দিন যেন মনে থাকে, 3 দিন পর সোজা পুলিশ নিয়ে আসমো। তারপর হিংস্র চোখে সুমার দিকে তাকালো। আমার গায়ে হাত দিয়া ভুল করলি মাইয়া, হিসেব তোলা রাখলাম, কড়াই গন্ডায় ওসুল কইরা ছাড়মু। দেখলি ওই মহিলা কি বললো? আমি এক্সাম দিব না, টিউশনের টাকাটা পেলেই ছুঁড়ে মারবো মুখের উপর। চুপ করে থাকতে পারিস না? কি দরকার ছিল ঝামেলায় জড়ানোর? তো কি করব, এমনিতে মাথা ঠিক নেই, তার উপর ওই মহিলা বাজে বাজে বকে। বেশি কথা না বলে ভাব কি খাবি এখন। চাল তো শেষ, আমার কাছে ভাড়ার টাকা আছে, সেটা দিয়ে বরং 2টা রুটি কিনে আন। আজ হেঁটেই ভার্সিটিতে যাব। দরজার আড়ালে দাঁড়িয়ে প্রথম থেকেই পুরো ঘটনাটা দেখলো আলভি। চোখ দুটো ভয়ঙ্কর শক্ত করে বড় বড় পা ফেলে হেঁটে বেরিয়ে গেল। হঠাৎ করেই প্রকৃতি তার রূপ বদলে নিয়ে বর্ষণধারা শুরু করেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আর ভার্সিটিতে যাওয়া হলো না। সারা বেলা একটা রুটি ভাগ করে খেয়েই কাটিয়ে দিল 2 বান্ধবী। 2টি রুটি কিনেছিল, একটা দুপুরের জন্য রেখে দিয়েছে। যেহেতু ঘরে চাল নেই তাই এভাবেই দিন কাটাতে হবে। 2 বান্ধবী ফ্লোরের উপর বসে জানালা দিয়ে তাকিয়ে আছে তাদের অনিশ্চিত জীবনের দিকে। বৃষ্টিময় দিন যেন রাতে পরিণত হয়েছে। থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের গরম গরম ডাক আত্মা কাঁপিয়ে তুলছেন, শিহরণ জাগাচ্ছে শরীর আর মনে। প্রিয় একান্ত মানুষকে কাছে পাওয়ার ব্যাকুলতা, বৃষ্টির বেগ বারবার সাথে সাথে সমান তালে বৃদ্ধি পাচ্ছে। কেউ পড়ে আছে খিদা পেটে, মাথায় চিন্তার বোঝা নেই। কেউ বসে ফুঁসছে প্রিয়তমার প্রিয় হয়ে, অন্যদিকে কেউ অশ্রু বিসর্জন দিচ্ছে নিজের সর্বস্ব পরপুরুষকে বিলিয়ে দে। গায়ের উপর বসে হায়নার মতো ছিঁড়ে খাচ্ছে মেয়েটির শরীর। মেয়েটি মৃত মানুষের ন্যায় চুপ করে আছে। এই নরপশুর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা সে করছে না। বাইরে বৃষ্টির প্রকোপ যত বাড়ছে হায়নাটা যেন আরো বেশি হিংস্র হয়ে উঠছে। অবশেষে নিচের চাহিদা মিটিয়ে সরে গেল মেয়েটির উপর থেকে। পাশে রেখে গেল টাকার মোটা বান্ডেল। মেয়েটি মূর্তির মতো একবার টাকার দিকে, তারপর সেই পাথরের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা আঁচল। আঁচলে মুখ চেপে দাঁড়িয়ে আছে হাওয়া বেগম। আলভি একের পর এক জিনিসপত্র ভেঙে চলছে। হাত কেটে রক্ত পড়ছে। মাথার দিকটা খানিকটা কেটে গিয়ে রক্ত বের হয়ে চোখে মুখে লেপটে গেছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। রক্ত চোখে হাওয়া বেগমের দিকে তাকিয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, কোথায় আপনার স্বামী? ডাকুন তাকে। আমার জীবনটা নরক করে কিভাবে এত শান্তিতে আছে সে? কি হয়েছে আলভি? মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না। ওবায়দুল ওয়াহিদ ভরাট কণ্ঠে বলল, নারী যে মায়ের জাত আপনি মানেন ওবায়দুল ওয়াহিদ? তোমার সাথে এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। এসব ছেলে মানুষের স্বভাব এখনো গেল না দেখছি। কথায় কথা জিনিসপত্র ভেঙে ফেলো কেন? আলভি ফোঁসফোঁস করতে করতে ওবায়দুল ওয়াহিদের কলার চেপে ধরে বলে, আপনি বাবা বলে এতদিন কিছু বলিনি। আপনার ব্যবসায় আমি কখনো নাক গলাইনি, তাহলে আপনি কেন আমার জীবনে নাক গলালেন? কি উল্টোপাল্টা বলছো আলভি? কলার ছাড়ো বলছি। পেছন থেকে আবির ওয়াহিদ রাগী কণ্ঠে বলল, হেসে গেছে বাবার চামচা। আলভি বিড়বিড় করে বলল, কোনো কথা না বলেই ধাক্কা দিয়ে কলার ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। হঠাৎ পা থামিয়ে দিয়ে পেছন ফিরে বলল, অন্তত একবার যদি টের পাই তোমরা আমার পিঠ পিছে বেইমানি করেছ, খোদার কসম তোমাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করে দিব। হাতের মধ্যে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টগুলোতে স্পষ্ট লেখা আছে লিজা 2 মাসের গর্ভবতী। এই খবর প্রতিটি মেয়ের জন্য এক সুখকর বার্তা, কিন্তু লিজার জন্য যেন এই খবর দুঃখের বার্তা নিয়ে আসলো। আবির ওয়াহিদ যদি জানতে পারে লিজা গর্ভধারণ করেছে, তবে নিষ্ঠুর মনে পুরুষটা নিষ্পাপ বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখতে দিবে না ভেবে শিউরে ওঠে লিজা।
এই নিয়ে তৃতীয়বার গর্ভধারণ করলো লিজা। আগের দুবার আবির ওয়াহিদ কোনোভাবে জানতে পেরে জোর করে গর্ভপাত ঘটায়। অতীতের কথা মনে উঠতে লিজার দম বন্ধ হয়ে আসে। কত পুরুষের শয্যাসঙ্গী হতে হয়েছে হিসাব নেই। গর্ভের বাচ্চাটা কোনো ক্লায়েন্টের তাও জানে না সে, শুধু জানে জীবনে তো কোনো সুখই পেল না, শুধু মাতৃত্বের সুখটুকু পেতে চায়। সন্তান টাক্স জন্ম দিতে চায় সে, কিন্তু কিভাবে সম্ভব? চিন্তা করতে করতে শুধু আলভির নামটাই মাথায় এলো লিজার। সুযোগ বুঝে ছুটলো আলভির কাছে। দুপুরে রক্তারক্তির পর আলভি আর ঘর থেকে বের হয়নি। লম্বা শাওয়ার নিয়ে সবেমাত্র বিছানায় পিঠ লাগিয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করা মাত্রই চোখের সামনে ভেসে উঠল মিষ্টির অসহায় মুখখানা। অভাব অনটনের চিন্তায় ঘুম না হওয়ায় চোখের নিচটা কালশেটে দেখাচ্ছে। খিদের জ্বালায় পেটে হাত চেপে রয়েছে। আলভি আর চোখ বন্ধ করে থাকতে পারলো না, লাফ দিয়ে উঠে বসলো। জোরে জোরে নিঃশ্বাস ফেললো কয়েকবার। আলফি, দরজা খোল তাড়াতাড়ি। লিজার লঘু কণ্ঠের আওয়াজ শুনে আলভি দ্রুত দরজা খুলে দিল। তবে চোখ তুলে লিজার দিকে তাকালো না একটিবার। কি করে তাকাবে? সেই সাহস যে তার নেই। মাথা নিচু করে রেখে জিজ্ঞেস করলো, কিছু বলবি লিজা? লিজা হাতে থাকা রিপোর্টগুলো আলভির দিকে এগিয়ে দিল। আলভির রিপোর্টগুলো নেড়ে চেড়ে বলল, কি এগুলো? আমার প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ। আলভি হাসলো, অভিমানী কণ্ঠে বলল, তুই আত্মহত্যা কেন করছিস না লিজা? অন্তত এই নরক থেকে তো মুক্তি পেতি। প্লিজ তুই মরে যা, আমি নিতে পারছি না। আমি এত সহজে মরতে চাই না আলফি। তোর বাপ ভাইয়ের তৈরি পাপের সাম্রাজ্যের বিনাশ দেখে তবেই মরব। আমি কি করতে পারি তোর জন্য? তোর ভাই জানতে পারলে এই বাচ্চাটাকেও বাঁচতে দিবে না। আমি বাচ্চাটা রাখতে চাই, মা হতে চাই। কি অন্যায় আবদার করছিস তুই? অন্যায় তো আমি ইচ্ছে করে করিনি। প্রতি রাতে তোর ভাই যদি নিজের স্ত্রী ঘরে পরপুরুষ পাঠাতে পারে, তবে পরপুরুষের বাচ্চা পেটে নেওয়াটা আমি অন্যায়ের মনে করি না। কিন্তু কোনো কিন্তু নয়। 10টি বছর ধরে আমার সাথে হওয়া সব অন্যায় সহ্য করে নিয়েছি। কোনো দিনের জন্য তোর সাথে আসিনি, আজ আসলাম নিজের সন্তানের জীবন ভিক্ষা চাইতে। আলভির সামনে শাড়ির আঁচল ধরে কাঁদতে লাগলো লিজা। আমি জানি না এই গর্ভে কার সন্তান, আমার পিতৃ পরিচয় চাই না। আমি শুধু জানি যে আসবে সে আমার সন্তান, তাকে আসতেই হবে। আর তুই আমার পাশে ঢাল হয়ে দাঁড়াবি। কথা দে, আমার সন্তানের কিছু হতে দিবি না, কথা দে। আলভি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা তো তাকে ভরসা করেই তার ভাইয়ের সাথে বিয়েতে মত দিয়েছিল, কিন্তু সেই ভরসা সে রাখতে পারেনি, কারণ তখন সে আপেক্ষিক ছোট ছিল। তার মতামতের কোনো ভ্যালু ছিল না। কিন্তু আজ সময় এসেছে লিজার ঢাল হয়ে পাশে দাঁড়ানোর, ভরসার জায়গাটা শক্ত করে তোলার। বিবেকের দংশন থেকে বাঁচতে আলভি স্পষ্ট ন্যায়পরায়ণ কণ্ঠে বলল, কথা দিলাম লিজা, তোর সন্তান পৃথিবীর আলো দেখবে, তাকে দেখতেই হবে। লিজা আলভিকে জড়িয়ে ধরে ফুফিয়ে কান্না করে দিল। আলভি তার স্নেহের হাত লিজার মাথায় রাখলো। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আলভি বলে উঠল, মিষ্টি বেঁচে আছে লিজা? লিজা আটকে উঠল। খুশি হলো কিনা বোঝা গেল না, তবে চোখে মুখে ভয় ধরা দিল। কাপা গলায় বলল, ওকে মেরে ফেলে আলবি, নয়তো অনেক দূরে পাঠিয়ে দে। ওকে এই পাপের রাজ্যে আনিস না, ওর জীবনটা নরক হয়ে যাবে। আমাকে ভাইয়ার মতো ভাবিস না লিজা। কিভাবে বাঁচাবে মিষ্টিকে? নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচাবো। আর তোর বাপ ভাই হতে দেবে? মিষ্টি আমার কলিজা, আমার কলিজায় কেউ আঘাত দিতে আসলে তার কলিজাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। লিজা আর কিছু বলল না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। লিজা বেরিয়ে যেতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে দাঁত বের করে বিশ্রী হাসি দিল আবির ওয়াহিদ। বিড়বিড় করে বলল, তোর মিষ্টির রস আগে আমি টেস্ট করব ছোট। তানজিল নেশে বুধে বিছানায় উপর হয়ে পড়ে আছে। পিঠের উপর অজস্র নখের আঁচড়। ফ্লোরে এলোমেলো ভাবে একটি মেয়ে বসে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ আগে মেয়েটিকে জোর করে নিজের ফ্ল্যাটে তুলে নিয়ে এসে অমানবিক নির্যাতন চালায় তানজিল। নিজের পিপাসা মিটিয়ে ভারী শরীর নিয়ে আয়সীভাবে শুয়ে আছে বিছানায়। এতক্ষণ মেয়েটির গোঙানি তাকে পৈশাচিক আনন্দ দিলেও এখন কান্নার শব্দগুলো বিরক্ত লাগছে তার কাছে। নিজের ভারী শরীরটা টেনে উঠিয়ে মেয়েটির থুতনি চেপে ধরলো। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আলবি ভারী কণ্ঠে বলল, একটু আগে যা হয়েছে সব ভিডিও করে রেখেছি। যদি কারো কাছে বলতে যাস সোজা ইন্টারনেটে ভাইরাল করে দেব। মানুষ শকুনের মতো তৃপ্তি নিয়ে তোর নগ্ন দেহ দেখবে আর আনন্দ নেবে। হেগো লাগে আমার কোনো শত্রুতা নাই বাপজান। ঠিক মতো ভাড়া দেয় না দেখা একটু ভয় দেখাই। ভদ্রমহিলা ভয়ে থরথর কাঁপছে। সামনে টেবিলের উপর আলভি একটা চাকু হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। আচ্ছা, এই চাকুটা যদি আপনার গলায় চালাই ঠিক কয়েক সেকেন্ডের মাথায় আপনি মরে যাবে। মহিলাটি ভয়ে কাঁপছে তো বটেই, এই শীতের রাতেও তিরতির করে ঘামছে। বড় করে ঢোক গিলে বলল, বাবা আমার ভাড়া লাগবো না, ওরা আইস থেকে ফ্রি থাকবো, কোনো সমস্যা নাই আমার। মহিলার কথা শুনে আলভি বাঁকা হাসলো। পকেট থেকে 20,000 টাকার একটি বান্ডেল বের করে দিয়ে বলল, এখানে ওদের ভাড়ার চেয়েও বেশি টাকা আছে।
কালকে টাটকা খাসির মাংস আর গরুর মাংস কিনে এনে সুন্দর মতো রান্না করে ওদেরকে দিয়ে আসবেন। আর হ্যাঁ, ভুলেও যেন আমার নাম বলবেন না, তাহলে এই চাকুটা সোজা গলায় চালিয়ে দেব। মহিলাটি ভয় পেয়ে দুহাত দিয়ে গলা চেপে ধরে। আলভি চুপচাপ অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকাল হতে না হতেই মিষ্টিদের কলিং বেল বাজিয়েই যাচ্ছে কেউ। মিষ্টি ব্যস্ত হাতে দরজা খুলে সামনের মানুষটাকে দেখে মুখটা চুপসে ফেলল। সাত সকালে কে এলো রে মিষ্টি? সুমা বলতে বলতে দরজা থেকে তাকিয়ে থেমে গেল। বাড়িওয়ালা মুখে হাসি টেনে কিছু বলতে যাবে, সুমা চেঁচিয়ে উঠল। এই মহিলা, আপনাকে না বলেছি 3 দিন পর আসতে? 3 দিন কি হয়েছে হিসাব জানেন না? আরে আমার আর রাগ করো কা, তোমাগো আজ থেকে কোনো ভাড়া দেওয়ান লাগবো না। তোমরা আমার বাসায় মাগনা থাকবা আজকে থেকে, নিজের বাড়ি মনে কইরা। সুমা আর মিষ্টি যেন আকাশ থেকে পড়ল। এই মহিলা দিনে দিনে এত পরিবর্তন হলে কিভাবে? এই মিষ্টি, আমাকে চিমটি কাটতো। চোখের সামনে কি সব সত্যি হচ্ছে? সুমার কথা মিষ্টির কানে গেল না। আশ্চর্যের রেশ যেন এখনো কাটছে না। আমারা তোমগো জন্য খাসির মাংস আর রুটি আনছি, যাও বইয়া খাইয়া নাও। দুপুরে কিছু রাইন্ধো না, আমি রাইন্ধা দিয়ে যামনে। হাতের বাটিটা মিষ্টির হাতে দিতে দিতে বলল, ভাড়া দিই না বলে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলতে চাচ্ছেন? তাই তো বলি, এত ভালো ব্যবহার কেন? তবা তবা মা, তোমগোরে বিষ দিলে আমার কল্লা আর কল্লার জায়গায় থাকবো না। কি? মিষ্টি সন্দেহ করলো। না না, কিছু না, তোমরা বরং খাইয়া নাও, আমার মেলা কাম পড়ে আছে। মহিলাটি হনহনিয়ে চলে গেল। মিষ্টি এর সময় এখনো বিশ্বাস করতে পারছে না যে মহিলা কাল এসে এত বাজে কথা বলে গেল, পুলিশের ভয় দেখালো, সে কিনা এক রাতের মধ্যেই পাল্টে গেল, সোজা ভাড়াই মাফ করে দিল। আজব ব্যাপার। ধুর, এত ভেবে কি করব? খিদে পেটটা চোচো করছে, চল খেলি। অনেকদিন পর দুই বান্ধবী মাংস খেলো, মনের আনন্দে তৃপ্তি সহকারে। খাওয়া দাওয়া শেষ করে দুজন ভার্সিটির পথে হাঁটা ধরলো। দুদিন হেঁটেই যেতে হয় তাদের। রিক্সা ভাড়ার টাকা নেই। মাস শেষ হতে কয়েকদিন বাকি, তারপর টিউশনের বেতন হাতে পাবে। এই কয়েকদিন একটু কষ্ট করতে হবে। মিষ্টি, হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ পেয়ে দাঁড়িয়ে যায় দুজন। পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে এক দেখাতেই চিনে ফেলে মিষ্টি। কেমন আছো মিষ্টি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আবির ভাই? তোমার বান্ধবীর জ্বালায় কি আর ভালো থাকা যায়? তুমিই বলো। কেন, কি করেছে লিজা? আলভির কাছে যখন থেকে শুনলো তুমি বেঁচে আছো, তখন থেকেই তোমার সাথে দেখা করার জন্য জ্বালিয়ে মারছে একদম। অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম। তুমি প্লিজ চলো একবার, তুমি চলো, লিজার সাথে দেখা করেই আমরা চলে আসবো আবার। তবে আলভি আমাকে চিনেও না চেনার ভান করতো। মনে মনে ভাবলো, মুখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মিষ্টির নিরাপত্তা দেখে আবির বলল, ভয় নেই, আমরা বাবার সাথে থাকি না, বাবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি আর লিজা একা থাকি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। এতদিন পর বান্ধবীর সাথে দেখা করার লোভ সামলাতে পারলো না মিষ্টি। সুমার দিকে তাকিয়ে বলল, তুই চলে যা সুমা, আমি একটু আসছি। উনি কে মিষ্টি? আলবি ওয়াহিদের বড় ভাই আবির ওয়াহিদ, আমার ছোটবেলার বান্ধবীর হাজবেন্ড। আচ্ছা, সাবধানে যাস। চলুন। আবিরের দিকে তাকিয়ে বলল মিষ্টি। মিষ্টিকে গাড়িতে উঠিয়ে ঘাড় বাঁকিয়ে শয়তানি হাসি দিল আবির। আবির মিষ্টিকে নিয়ে সোজা তার ফ্ল্যাটে চলে গেল। শুনশান নিরিবিলি ফ্ল্যাটে মাঝে মধ্যে লেজাকে নিয়ে আসা হতো বিদেশি ক্লায়েন্টদের মনোরঞ্জনের উদ্দেশ্যে, আর আজ মিষ্টিকে নিয়ে এসেছে নিজের জন্য। সেই 10 বছর আগের থেকে মিষ্টির জন্য আলাদা একটা আকর্ষণ কাজ করে আবিরের মনে। চেয়েছিল মিষ্টিকে বিয়ে করেই তার রানী বানিয়ে রাখবে, কিন্তু ওবায়দুল ওয়াহিদের জন্য সেটা হয়ে ওঠেনি। ওবায়দুল ওয়াহিদ বেশ ধুরন্ধর লোক, তাই তো ছেলের জন্য গরিব ঘরের মেয়ে নিয়ে এসেছে 7 লাখ টাকার বিনিময়। বিয়ের প্রথম না জানতে পারলেও লিজা ঠিক জেনে গিয়েছিল তার বাবা মা তাকে এক প্রকার টাকার বিনিময়ে বিয়ে দিয়েছে। তখন থেকে লিজা নিজের সত্তাকে ভুলে গিয়েছে, নিজের উপর হওয়া অন্যায়কে মেনে নিয়েছে। তবে অপেক্ষায় আছে এদের বিনাশ একদিন হবে, আর সেই বিনাশ না দেখা অবধি তার মুক্তি চায় না, মৃত্যুও চায় না। আবির ফ্ল্যাটের সামনে এসেই হতবুদ্ধি হয়ে যায়। ফ্ল্যাটের সামনে আগে থেকেই লিজা দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে হাসি মুখে এগিয়ে গিয়ে মিষ্টিকে জড়িয়ে নিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে। লিজার কান্নায় মিষ্টির চোখেও পানি চলে আসলো। নিজেকে সামলে নিল মিষ্টি। লিজার কান্না তবুও থামছে না। মিষ্টির কাছে অদ্ভুত লাগলো। তুই সুখী তো লিজা? তোর কান্নায় অনেক দিনের চাপা কষ্টের গন্ধ পাচ্ছি। অনেকদিন হলো তুই কাঁদিস না, তাই না? মিষ্টির কথায় লিজা একটু বিচলিত হয়ে পড়ল। মুখে বৃথা হাসি টেনে বলল, তুই তো আগের মতোই গোয়েন্দা আছিস দেখছি, তা আমার সাথে গোয়েন্দাগিরি চলবে না। আবির একবার মিষ্টিকে দেখছে তো আবার লিজাকে দেখছে। এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। এনেছিল মিষ্টিকে একান্ত নিজের করে নিয়ে আলভিকে উচিত শিক্ষা দিতে, কিন্তু এখানে সে সবকিছু ঘেটে গেল। হুট করে লিজাই বা আসলো কোথা থেকে? অনেকদিন পর লিজা হাসছে, আর এই হাসি দেখে আবিরের পিত্তি জ্বলে উঠছে। মনে মনে রাগ ফুঁসছে। দাঁতে কামড়ে
মুখে হাসি এনে বলল, বান্ধবীকে কি এখানেই বসিয়ে রাখবে? ভেতরে নিয়ে চলো লিজা। মনে মনে বলল, এখানে এসে ভেবেছিস বান্ধবীকে বাঁচিয়ে নিবি? তোর সামনেই তোর বান্ধবীকে খাবো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ ভাবি, অনেকদিন পর তোমার কোনো বান্ধবীকে দেখলাম। ভেতরে এনে ভালোভাবে আপ্যায়ন করো, না হলে মেয়ের নিন্দে করার অভ্যেস আছে। আলভিকে দেখে আবির রীতিমতো ভেবাচাকা খেয়ে গেল। দুই ঠোঁট সরু করে বলল, আলভি তুই এখানে? কেন ভাইয়া, তোমার ফ্ল্যাটে বউয়ের বান্ধবী আসতে পারলে আমি কি দোষ করলাম? আবির রাগ সংবরণ করে কিছু বলতেই যাবে, তার আগে মিষ্টি বলে উঠল, আমি আজ যাই লিজা, ক্লাস আছে, পরে কোনো একদিন দেখা করে নিব। মিষ্টির চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গেল। মিষ্টি বিদায় নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। পেটের উপর হাত রেখে অনবরত কাঁপছে লিজা। সকালে বাড়িতে নিয়ে এসে বেধড়ক মারে আবির। এক পর্যায়ে পেটের উপর লাথি মারতে গেলেই আলভি এসে বাধা দেয়। তারপর কিছুক্ষণ দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। দুজনেই খুব আহত হয়, কিন্তু কেউ কাউকে ছাড়তে নারাজ। আলভিও আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে বলে ঠিক করে নিল। এতদিন চুপ করে থাকলেও আজ আর চুপ করে থাকলে চলবে না। আজ আলভি ওয়াহিদও দেখিয়ে ছাড়বে তার মিষ্টির দিকে হাত বাড়ানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। হাওয়া বেগম এসে দুই ছেলেকে ছাড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। উল্টো আবিরটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে লিজা চাপা চিৎকার দেয়। ততক্ষণে হাওয়া বেগমের মাথা থেকে রক্ত বের হচ্ছে। মায়ের এই অবস্থা দেখে আবির আর আলভি দুজনেই মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির যাওয়ার সময় রক্ত চোখে লিজার উপর হুকুম জারি করে গেল, আজ সারাদিন এক ফোঁটা পানিও পাবে না সে। দুপুর গড়িয়ে বিকেল, চারিদিকে আসরের আজান পড়েছে। চারদিকে আবছা কুয়াশায় ঢেকে গিয়েছে। শীতের মৃদুমন্দ বাতাসে গায়ে কাটা দিয়ে উঠছে মিষ্টির। গায়ে শীতবস্ত্র জড়ায়নি, শীতের কারণে হাঁটতে বেগ পেতে হচ্ছে, তবুও থেমে নেই সে। হাঁটছে নিজ গন্তব্যে। হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে এসে থামলো। বাড়ির ভেতর থেকে একজন ভদ্রমহিলা এসে মিষ্টির হাতে টাকা দিতে দিতে বলল, আজ থেকে তোমার আর আসার দরকার নেই, আমার ছেলের জন্য নতুন টিউটর নিয়েছি। মিষ্টি মাথা নাড়িয়ে চলে আসলো। আসলে ভদ্রমহিলার ছোট ছেলেকে মিষ্টি টিউশন পড়ানোর জন্য আসে। সেই সুযোগেই তার বড় ছেলে মিষ্টিকে বাজে ইঙ্গিত করে মাঝে মাঝে, তাই মিষ্টি ভদ্রমহিলাকে কাট কাট গলায় বলে দিয়েছেন নিজের ছেলেকে সামনে রাখতে। হয়তো সেদিন মহিলা অপমান বোধ করেছেন মিষ্টির আচরণে, তাই মাস শেষ হতে না হতে বেতন দিয়ে বিদায় করলেন আর কি। সরু রাস্তা ধরে বাড়ির পথে হাঁটছে মিষ্টি। বেলা পড়ার সাথে সাথে শীতের প্রকোপ একটু একটু করে বেড়েই চলছে। তবে মিষ্টির মন্দ লাগছে না। সে কেবল হারিয়ে যাচ্ছে তার সুন্দর স্মৃতি ঘেরা মধুমাখা শৈশবে। অতীত আবহাওয়া সেদিন বেশ খারাপ ছিল। আকাশে ছিল কুয়াশার ঘনঘটা। কুয়াশার চাদর অতিক্রম করে সূর্যের দেখা পাওয়াটা প্রায় মুশকিল হয়ে পড়েছিল। ঘড়ির কাঁটা 8টার ঘরে, অথচ লেপ কম্বলের নিচ থেকে কারো ওঠার নাম গন্ধ নেই। আর সেই হাড় কাঁপানো শীতের মধ্যে মিষ্টি কাঁপতে কাঁপতে স্কুল ড্রেস পরে রেডি। স্কুলে পড়ালেখা সব বাহানার ঊর্ধ্বে হলো আলভি। এই একটা নাম, একটা মানুষই যথেষ্ট সব ব্যথার উপশম হিসেবে। এই যে হাড় কাঁপানো শীতের মধ্যে আলভির নামটা মনে এলেও এক ফালি উষ্ণতার শরীরের শিহরণ বইয়ে দেয়। আলভি কম্বল মুড়ি দিয়ে আরামসে ঘুমোচ্ছে, আর এই পাগলি মেয়ে ছুটে চলে এসেছে তার ঘুমরাজ্যের রাজপুত্রকে ডেকে তুলতে। প্রতিদিন রুটিন মাফিক একই কাজ করতে করতে এখন আর আলভির কাছে যেতে জড়তা কাজ করে না। কিন্তু আজ যখন আলভিকে টেনে তোলার জন্য কম্বলের নিচে গরম উষ্ণ হাতটি ধরল, মুখটা যেন ধক করে উঠল। সাথে সাথেই হাত ছেড়ে উঠে যেতে চাইলো, কিন্তু পারলো কোথায়। আলভি খপ করে মুঠোবন্দি করলো মিষ্টির হাত। মিষ্টি আদুরে বিড়াল ছানার মতো গুটিয়ে গেল। মনের মধ্যে শুরু হলো অনুভূতিদের দহনযজ্ঞ। আচমকায় আলভি তার শীতল হাতে মিষ্টির কোমর জড়িয়ে ধরল। মিষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শিরশির করে উঠল গায়ের লোমকূপ। উষ্ণতার প্রখরতা বাড়াতে আলভি নিজের মাথা মিষ্টির কোলের উপর রাখলো। ঘোর লাগা কণ্ঠে বলল, এভাবেই থাকো, শীত করবে না। মিষ্টি অনুভূতিদের শিকলে আটকে গেল। চুপচাপ আলভির মাথার চুলের ফাঁকে ফাঁকে তার ছোট ছোট আঙুল দিয়ে বিলি কেটে দিতে লাগলো। মিষ্টির যত্নমাখা স্পর্শ পেয়ে আলভি তলিয়ে গেল গভীর নিদ্রায়। যেখানে একজন বালক একজন বালিকাকে একসঙ্গে এক সময়ে একই স্থানে উপস্থিত থাকবে, সেখানে এক পর্যায়ে গিয়ে তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে। এটাই স্বাভাবিক। হোক সে বয়সে একটু কাঁচা, তবুও তারা ফিল করে গভীরভাবে একে অপরের সান্নিধ্য কামনা করে। কৈশোরের সময়টাতে এই আকর্ষণটা আরো বেশি বেড়ে যায়। যদি থাকে ভালোবাসা, তবে ভাবে ভালোবাসার মানুষকে ছুতে ভয়কে। কারণ অবুঝ মন ভালো মন্দের পার্থক্য করতে জানে না, জানে শুধু ভালোবাসতে। মনে মনে মানে শুধু ভালোবাসায় পাপ নেই। বর্তমান নিজের গায়ের উপর হঠাৎ উষ্ণতা পেয়ে মিষ্টির ধ্যান ভাঙল। পাশে তাকাতেই মেজাজ চটে গেল। গায়ের উপর থেকে শার্টটা রাস্তায় ছুঁড়ে মেরে হাঁটা শুরু করলো। পেছন পেছন দাঁত কেলিয়ে হেঁটে আসছে তানজিল। শীতের সন্ধ্যায় মদ খেয়ে টলতে টলতে মিষ্টির পিছু নিয়েছে। মিষ্টি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে পেছনে তাকালো তানজিল আসছে কিনা দেখতে।
কিন্তু পেছন ঘুরে কাউকেই দেখতে পেল না। মিষ্টি ভয়ে ওড়নার মাথা দিয়ে কপালের ঘামগুলো মুছে নিয়ে সোজা ভেতরে চলে গেল। অতঃপর আড়াল থেকে বেরিয়ে এলো আলভি। এক হাতে তানজিলকে ধরে রেখে চোখ বুলালো মিষ্টি যাওয়ার পথে। ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসলো, কণ্ঠনালী থেকে উচ্চারণ করলো,